নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা সকলকে স্বাগত। সাপ্তাহিক ভৌতিক গল্পের আসরে আমার আজকের নিবেদন জয়দীপ চক্রবর্তীর লেখা গল্পের নাম কার্সড ভিলা। চলো গল্পটা তোমাদের শোনাই, আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। নিকুঞ্জর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই আলাপ। সাধারণত লকড প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি গ্রহণ করি না, কিন্তু নিকুঞ্জর পাঠানো রিকোয়েস্টটা আমি কেন কে জানে নিয়েছিলাম। সম্ভবত প্রোফাইল পিকচারে নদীর ধারের ওই বাংলো প্যাটার্নের বাড়ির ছবিটাই আমাকে খুব প্রভাবিত করেছিল মনে মনে। দিতির সঙ্গে অশান্তি চরমে উঠেছে ততদিনে। প্রায় অফিস থেকে বাড়ি ফেরার সময় ভাবতাম কোথাও একটা পালিয়ে যাই। সারাদিন অফিসের এই বিচ্ছিরি চাপ সামলানোর পরে বাড়িতে ফিরে এসে ওই দিতির সঙ্গে নিত্য খিটির মিটির আমি আর নিতে পারছিলাম না। ক্লান্তি আর অবসাদ ক্রমশ আমাকে পেরে ফেলছিল। নিকুঞ্জ প্রোফাইলে বাড়িটার ছবি দেখে মনে মনে আমি বোধহয় খুব লোভী হয়ে উঠেছিলাম। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার পর প্রোফাইলটায় খানিক ঘুরে ফিরে এসে বুঝলাম ফেসবুকে নিকুঞ্জ আদৌ তেমন সক্রিয় নয়। আমাকে নিয়ে তার বন্ধুর সংখ্যা মাত্র 3। প্রোফাইলে একটাই পোস্ট, এই বাড়ির ছবিটা। ক্যাপশনে ইংরেজি হরফে লেখা কার্স ভিলা কলিং ইউ। তারিখে চোখ বুলিয়ে দেখলাম দিন 5 আগের পোস্ট। মেসেঞ্জারে টুং আওয়াজ করে মেসেজ ঢুকল। হ্যাঁ, নিকুঞ্জ লিখেছে, আমাকে গ্রহণ করলেন এজন্য ধন্যবাদ। আমিও স্মাইলি পাঠিয়ে জিজ্ঞাসা করলাম, প্রোফাইলের এই বাড়িটা কি আপনার? বাড়িটা আপনার পছন্দ? থাকতে ইচ্ছা করে? আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টে নিকুঞ্জই জিজ্ঞাসা করছিল মেসেঞ্জারে। করে, সত্যি কথাই লিখেছিলাম আমি। নিকুঞ্জ আমার উত্তরে একটা স্মাইলি পাঠিয়েছিল। নিকুঞ্জের সঙ্গে এরপর থেকে মেসেঞ্জারে কথাবার্তা হতো মাঝে মধ্যে। 2-1 মেসেঞ্জারে কলও করেছে সে আমায়। প্রতিবারই অফিস থেকে ফেরার সময়, ঠিক যখন বাস স্ট্যান্ড থেকে হেঁটে নিজেদের পাড়ায় ঢুকে বাড়ির দিকে হাঁটছি সেই সময়টুকুর মধ্যে। যখনই আমার সঙ্গে তার কথা হয়েছে, মামুলি কুশল বিনিময়ের পরেই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার ওই কার্স ভিলায় যাবার জন্য। একটা অদ্ভুত টাইপের চাপা ফ্যাঁসফ্যাঁসে গলায় সে হেসে বলেছে, সামনের পূর্ণিমা তো শনিবার পড়েছে, সন্ধ্যের দিকে চলে আসুন জয়ন্তবাবু, কার্স ভিলা আপনারই অপেক্ষায় থাকছে। আপনি কি ওখানেই থাকেন? আমি জিজ্ঞাসা করলাম। থাকি, আবার থাকিও না। নিকুঞ্জ ফিকফিক করে হেসে উঠেছিল। চলে তো আসুন, আমি থাকি না থাকি কোনো অসুবিধা হবে না আপনার। আপনি নিজে না থাকলে কোন পরিচয়ে বলবেন নিকুঞ্জ করের আমন্ত্রণে এসেছেন আপনি, ব্যাস। আর একটা কথাও বলতে হবে না আপনাকে, ধনঞ্জয় সব ব্যবস্থা করে দেবে। ও, ধনঞ্জয় কে? ওই ভিলার কেয়ারটেকার, চমৎকার মানুষ। আর তার হাতের রান্না তো যাকে আপনারা বলেন অমৃত। আর ভাড়াপত্র? আরে আগে তো আসুন মশাই, একটু বলতে পারি, পয়সা কড়ির দিক থেকে অন্তত ঠকবেন না। নিকুঞ্জকে আমি পছন্দ করি না, কি করি তা জানি না, কিন্তু আলাপ হওয়ার পর থেকেই তার প্রতি কেমন যেন একটা আকর্ষণ বোধ করছি। লোকটাকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়। আর কেন জানি মনে হয় দিন 2 নিভৃতের জন্য কার্স ভিলাই এই মুহূর্তে আমার একমাত্র গন্তব্য। অতএব দিদিকে বিশেষ কাজে দিন 2 জন্য বাইরে যেতে হচ্ছে বলে পূর্ণিমার দিনে সত্যি
ডায়মন্ড হারবার লোকালে চেপে বসেছিলাম। আজ তেমন ট্রেনে ভিড়ও ছিল না। ট্রেনে উঠে বসার ওই জন্য জায়গাও পেয়ে গেলাম। শীত পেরিয়ে বসন্ত এসেছে। ট্রেনের জানলা দিয়ে দেখছিলাম রেল লাইনের দুপাশের গাছপালা নতুন সবুজ পাতা আর হরেক রঙের ফুলে সেজে উঠেছে। আমার মনের মধ্যের মেঘ সরে যাচ্ছিল ধীরে ধীরে। বেটা, ও ভিলা মে মত যা। একটা ভারী গলা শুনে চমকে জানলার দিক থেকে মুখ ফেরাতেই সাধুটাকে দেখতে পেলাম। মগরাহাট স্টেশন পেরিয়ে ট্রেন সংগ্রামপুরের দিকে ছুটছে তখন। আমি এমনই অন্যমনস্ক ছিলাম। সাধু বাবা কখন ট্রেনে উঠে আমার মুখোমুখি বসেছেন আমি খেয়ালই করিনি। আমি তার মুখের দিকে চাইতেই ভারী স্নেহের সুরে তিনি আবার বললেন, मत जा बेटा, उस चक्कर में बहुत खतरा हो सकता। প্রতি বছরই দেখেছি গঙ্গাসাগরে মেলাটালা মিটে যাওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুদের দু একটা দল কিছুদিন থেকে যায়। আশপাশের অঞ্চলে ঘুরে বেরিয়ে তারা দুর্বল মনের মানুষদের নানা বিপদের কথা শুনিয়ে তুমুল ভয় পাইয়ে দেয়। তারপর প্রতিকার স্বরূপ বাঘের দাঁত, হরিণের লোম, সিঁদুর মাখানো রুদ্রাক্ষ এসব হরেক জিনিস গছিয়ে দিয়ে টাকা রোজগার করে। কাজে সাধুর কথায় আমি খুব একটা আমল দিলাম না। তিনি তার ঝোলা থেকে একটা ছোট্ট কৌটো বার করলেন। সে কৌটো কিছুক্ষণ ধরে রইলেন নিজের কপালের সামনে। চোখ বুজিয়ে বিড়বিড় করে কী সব বললেন অনুচ্চারে। তারপর কৌটো খুলে সত্যি সত্যি একটা কাজু বাদাম আকৃতির রুদ্রাক্ষ বার করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি হাসলাম। ঠিকই ভেবেছিলাম। সাধু বেশি কিছু বলার আগেই পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার হাতে গুঁজে দিলাম আমি। সাধু একটুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তার দৃষ্টি বড় অদ্ভুত, যেন ধারালো ছুরির মতো আমার মনের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি চোখ নামিয়ে নিলাম। তিনি স্মিত হাসলেন। তারপর আমাকে অবাক করে দিয়ে 10 টাকার নোটটা ফিরিয়ে দিয়ে বললেন, 16 আনা দে বেটা। মানে 1 টাকা? ওপর নিচে মাথা দোলালেন তিনি। আমি ইতস্তত করছিলাম। তিনি আবার বললেন, দে দে বেটা, দের মাত কর। আমি পার্স থেকে একটা 1 টাকার কয়েন বার করে তার হাতে দিতেই সাধু উঠে দাঁড়ালেন। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছিল। সাধু দরজার দিকে এগিয়ে গেল। নেমে যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে আমার দিকে চাইলেন তিনি আবার। তারপর বললেন, 2 बात याद रखना, कोई माया से नहीं भूलना और वो रुद्राक्ष को कभी खुद से जुदा मत करना। সাধু ট্রেন থেকে নামার পর আমার দিকে একবারও না তাকিয়ে হন করে হেঁটে আমার দৃষ্টিপথের অন্তরালে হারিয়ে গেল। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ঘিঞ্জি রাস্তা দিয়ে খানিকটা হেঁটে বড় রাস্তায় উঠলাম। বড় রাস্তা ধরে বাঁদিকে 10-20 পা এগিয়ে একটা নির্দিষ্ট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আমি ইতস্তত করছিলাম। দ্রুত সন্ধ্যা নামছে, আকাশে আলো মরে আসছে ক্রমাগত। নিকুঞ্জ আমাকে এখানেই দাঁড়াতে বলেছিল। এখান থেকে আমাকে ধনঞ্জয় সঙ্গে করে নিয়ে যাবে, এমনই সব বন্দোবস্ত। আমার পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক মাটির ভাঁড়ে চা খাচ্ছিলেন। আমার দিকে সরু চোখে চেয়ে জিজ্ঞাসা করলেন, যাবেন কোথায়? কার্স ভিলা। চাটা চলকে উঠল তার হাত কেঁপে। পাগল নাকি আপনি? ওটা তো কার্স ভিলা। কেন? আমি অবাক হয়ে বললাম। ভদ্রলোকের উত্তর শোনার সুযোগ হলো না। জয়ন্তবাবু তো? একটা সরু গলায় নিজের নামটা শুনে ঘুরে দেখলাম একজন রোগা প্রৌঢ় মতো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। পরনে রংচটা একটা প্যান্ট আর ফতুয়া, একটা গামছা মাথায় আর গলায় পেঁচানো। আমি লোকটার দিকে ফিরতে এসে হেসে বলল, দাঁড়াতে হলো বুঝি খানিক? আর বলবেন না, যা ভিড় রাস্তাঘাটে। আসুন আসুন, আমি টোটো নিয়ে এসেছি,
পৌঁছতে বেশি সময় লাগবে না। ধনঞ্জয়, আমি নিশ্চিত হওয়ার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ বলেই হাঁটা লাগালো ধনঞ্জয়। আমিও তড়িঘড়ি অনুসরণ করলাম তাকে। কার্সভিলা পুরনো কিন্তু আকর্ষণীয়। দোতলা বাড়িটায় সেকেলে ফার্নিচার, তৈলচিত্র। ধনঞ্জয় বলে, আপনার জন্য দোতলার ঘরটাকেই রাখতে বলেছেন কর্তামশাই। ঘরের লাগোয়া বারান্দা থেকে নদী দেখতে পাবেন। আর আজ তো পূর্ণিমা, রাতে নদীর জলে জ্যোৎস্না নেমে এলে কি যে রূপ খেলে এই চত্বরটায়, সে আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। বেশ বেশ, আমি খুব খুশি হলাম। রাতে কি খাবেন? ধনঞ্জয়কে স্পষ্টই বেশ খুশি খুশি লাগছিল। তোমার রান্নার তো খুব প্রশংসা শুনেছি ধনঞ্জয়। আমি বললাম, নিকুঞ্জ বলেছে মামুলি রান্নাও তোমার হাতে নাকি অমৃত হয়ে ওঠে। অমৃত না বিষ সে বলতে পারবো না বাবু। ধনঞ্জয় একটা অদ্ভুত রহস্যময় মুখ করে একটা হাসল। ধনঞ্জয়ের রান্নার হাত সত্যিই অসাধারণ। বড় তৃপ্তি করে খেলাম অনেক দিন পরে। খেয়ে দিয়ে নিজের ঘরে এসে ঢুকেছি। ধনঞ্জয় বলল, মিষ্টি পাতার পান খাবেন বাবু? আমি চোখ টিপে বললাম, পান খেয়ে কি মন ভরবে হে? এমন নির্জন জ্যোৎস্নার রাত, আমার যে পান করতে ইচ্ছা করছে ধনঞ্জয়। সে বন্দোবস্ত আছে বাবু। এছাড়াও আপনি যদি বলেন। ধনঞ্জয়ের ইশারা বুঝতে আমার অসুবিধা হলো না। আমি খুশি খুশি মুখ করে বললাম, এমন আদর যত্ন পেলে আমার যে আর এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করবে না গো। সত্যি বলছেন? ধনঞ্জয়ের চোখ মুখটা বেশ ঝিকমিকে উঠল। কর্তা বড় খুশি হবেন বাবু, বড় নিশ্চিন্ত হবেন আজ। হ্যাঁ, আমি অবাক হয়ে বলি। ধনঞ্জয় আর কোনো কথা না বলে নিঃশব্দে উঠে পড়ল। মৃদু গলায় প্রায় স্বগক্তিক ঢঙে বলে উঠল সে, কার্ভিলার রাত আজ বড় অন্যরকম বাবু। ছোট কর্তার এলেম আছে। আপনি একেবারে ঠিক দিনেই এসেছেন। ধনঞ্জয়ের শেষের কথাগুলো বড় অদ্ভুত। ঠিক কি বলতে চাইল সে আমার ঠিক বোধগম্য হলো না। বাইরের পৃথিবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। বাংলোর সামনের সবুজ ঘাসের লন, লনের ওদিকে রাস্তা, রাস্তার ওপাশে নদীর জল, সর্বত্র ছড়িয়ে আছে সেই আশ্চর্য সুন্দর আলো। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দোতলার ঝুল বারান্দাটায় গিয়ে বসলাম। সামনে কাঁচের টি টেবিলে ধনঞ্জয় সুরার বোতল আর পানপাত্র পরিপাটি করে সাজিয়ে রেখে গেছে। দিতির কথা মনে পড়ছিল। একটা অপরাধ বোধও জাগছে মনের মধ্যে। আমি গ্লাসের পানীয়টুকু দ্রুত শেষ করলাম। রাত গড়িয়ে চলেছে সন্তর্পণে। বাইরে ঝিঁঝি ডাকছে এক টানা। পরের পেটটা খানিক বড় করেই বানালাম। শীতকাল নয়, তবু নদীর দিকটা যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হলো জ্যোৎস্না আর কুয়াশা মাখামাখি হয়ে কি যেন একটা অস্পষ্ট অবয়ব তৈরি হচ্ছে। যেন এক নারী, দুহাত প্রসারিত, খোলা চুল মেঘের মতো উড়ছে নদীর দিক থেকে ছুটে আসা হাওয়ায় ভর করে। আমি কি নেশাগ্রস্ত হয়ে পড়েছি? নিজেই চোখ টোক মুছে আবার তাকালাম নদীর দিকে। না, নারী মূর্তিটাকে তো স্পষ্ট দেখতে পাচ্ছি। জ্যোৎস্না আর কুয়াশার মধ্যে দিয়ে ধীর পায়ে ক্রমশ এই বাংলোর দিকেই এগিয়ে আসছে সে। কে এই নারী? এত রাতে কেন বাংলোর দিকে আসছে সে? মনের মধ্যে প্রশ্নটা জাগতেই আমার বুকের মধ্যে থেকে কে যেন বলে উঠল, সামালকে বেটা। গলাটা কোথায় যেন শুনেছি। মাথা কাজ করছে না পুরোপুরি। গ্লাসের অবশিষ্ট তরল গলায় ঢেলে উঠে দাঁড়ালাম। আমি যেই দাঁড়ালাম, নিচে নামার সিঁড়ির দিকের ঘরটায় ঝলমলে আলো জ্বলে উঠল। এক নারী কণ্ঠ আমার কানের কাছেই চাপা গলায় বলে উঠল, কই এসো, আজ তোমার জন্যই তো কর্তারা আসর বসিয়েছেন নাচঘরে। আমি চমকে তাকিয়ে দেখতে পেলাম না কাউকে। কার্সভিলায় কি যে ঘুরছে
আমি কিছুই বুঝতে পারছি না। যখন ওপরে উঠি স্পষ্ট মনে আছে ঘরটা বন্ধ ছিল। পায়ে পায়ে ঘরটার দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে পরিচিত চাপা ফ্যাঁসফ্যাঁসে গলায় আহ্বান ঠিকরে এলো, আসুন জয়ন্তবাবু, কার্সভিলার সমস্ত আয়োজন আজ শুধু আপনার জন্য। নিকুঞ্জ? আমি অবাক হয়ে বললাম, আসুন। নিকুঞ্জ হাতছানি দিয়ে ডাকলো আমায়। নিকুঞ্জর চোখে মুখে এমন একটা কিছু ছিল যে আমি ভারী একটা অস্বস্তি শুরু হলো আমার। এক সুন্দরী সুরা পাত্রে সুরা ঢালছিল যত্ন করে। আমার চোখে চোখ পড়তেই ভারী মিষ্টি করে হাসল। প্রায় সম্মোহিতের মতোই আমি ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আগেকার দিনে জমিদার বাড়ির জমকালো নাচঘরের মতোই এই ঘরটা ঠিক সেই রকম সাজানো গোছানো। ঘরের সিলিংয়ে দামি ঝাল লণ্ঠন, মেঝের ওপর ফরাস পাতা, ঘরের দেওয়ালে একটা রংচটা তৈলচিত্র, রাশভারী পুরুষ মানুষের। সেই আশ্চর্য সুন্দরী সুরাপাত্র এগিয়ে দিল, তারপর এক হাতে জড়িয়ে নিল আমাকে। রাতের নদীর জলেরই মতন ঠান্ডা তার শরীর। আমার শরীরটা শিউরে উঠল। সাপের মতো আমাকে পেঁচিয়ে ধরে সেই নারী খিলখিল করে হেসে উঠল। নিকুঞ্জও সে হাসিতে যোগ দিল। দেখলাম তার হাসির দমকে দেওয়ালে টাঙানো তৈলচিত্রটা থরথর করে কাঁপছে। নিজের শরীর তো অনেকদিন ভোগ করলেন জয়ন্তবাবু। নিকুঞ্জ শীতল কণ্ঠে বলল, ওর শরীরটা এবার আমাদের দিয়ে দিন। কবে থেকে একটা রক্ত মাংসের জীবিত শরীর খুঁজে বেড়াচ্ছে জয়ন্তবাবু। বাবাকে কথা দিয়েছিলাম। নিকুঞ্জ সেই আন্দোলিত ছবিটার দিকে চেয়ে হাসল। বড় আনন্দে আছেন তিনি। আপনার শরীরটা তাকে উৎসর্গ করে আজকে আমি দায় মুক্ত হব। মহিলার দিকে চেয়ে হাতের ইশারা করল নিকুঞ্জ। জয়ন্তবাবুকে শেষবারের মতো সুযোগ দাও করবি। কোনো বাজনদার নেই ঘরে, তবু সারেঙ্গিতে সুর উঠল, বায়া তবলায় বোল উঠল নিপুণ হাতের চাটিতে। করবি মাথা ঝুঁকিয়ে সেলাম করল দেয়ালে টাঙানো ছবিটার দিকে চেয়ে। চোখে মুখে স্পষ্ট লাস্য ফুটে উঠল তার। নিকুঞ্জ দুহাত মাথার উপরে তুলে অদ্ভুত সুরে বলে উঠল, বাবা, বলি প্রস্তুত। ছবি থেকে নেমে এসে তুমি তা গ্রহণ করো এইবার। আমি ভীতু নই, তবু সারা শরীরটা আমার কিরম কেঁপে উঠল। স্পষ্ট দেখলাম ছবির সেই আবছা পুরুষ মূর্তি স্বচ্ছ সাদাটে ধোঁয়ার আকারে বেরিয়ে এসে ক্রমশ গ্রাস করছে যেন আমাকে। নিকুঞ্জ আর নর্তকী করবি হাড় হিম করা হাসি হাসছে একটানা। মরিয়া হয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম ধনঞ্জয় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে দরজার সামনে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে ধক ধক করে। মাথার মধ্যে একটা তীব্র ব্যথা অনুভব করলাম। দেহ রন্ধ্রগুলো দিয়ে কিছু একটা যেন ঢুকে যেতে চাইছে আমার শরীরের মধ্যে। আমার চৈতন্য লোপ পাচ্ছে, আমি বুঝতে পারছি। চোখটাও বুঝে আসছে। তখনই করবি এগিয়ে এসে দুহাতে অশ্লেষে জড়িয়ে ধরল আমাকে। আমি চাইনি আদৌ, তবু মনে হলো ওই অচেনা নর্তকীর রহস্যময় শরীরে ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে আমি। হঠাৎই কানের কাছে বেজে উঠল একটা মৃদু অথচ স্পষ্ট কণ্ঠস্বর, মায়া সে মত ভুলনা বেটা। আমি চমকে উঠলাম। নারী শরীরটা বরফের মতো শীতল মনে হলো, যেন কোনো মর্গে রাখা মৃতদেহ আঁকড়ে আমি দাঁড়িয়ে আছি। নর্তকী ক্রুদ্ধ গর্জন করে তার ঠোঁট নামিয়ে আনলো আমার গলা লক্ষ্য করে। ঠিক সেই সময় ট্রেনের সেই সাধুর কথা আমার মনে পড়ল। বিদ্যুৎ বেগে পকেট থেকে আমি রুদ্রাক্ষটা বার করে হাতের মুঠোয় চেপে ধরলাম, আর অমনি ম্যাজিকের মতো নারী শরীর ছিটকে সরে গেল আমার কাছ থেকে। একটা ছায়া ছায়া শরীর যেন আমার দেহ থেকে বেরিয়ে এসে দেয়ালের ছবির দিকে উড়ে গেল ত্রাসে।
আমার সামনে বসে থাকা নিকুঞ্জ ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল চোখের সামনে। আমি আর দাঁড়াইনি, দ্রুত করিডোর পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছে গেলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পিছু ফিরে তাকালাম। নাচঘরের আলোবাতি সব নিভে গেছে, বাড়িটা অন্ধকার, জনমানব শূন্য, আগাছায় পরিপূর্ণ। আমার শরীরটা খুব কাহিল লাগছিল। কার্সভিলার গেট দিয়ে বাইরে বেরিয়ে টলমলো পায়ে খানিক এগিয়ে দেখি দূরে একটা দোকানে উনুন জ্বলছে। কবজি উল্টে দেখলাম ভোর 3:15। হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে দোকানের বেঞ্চে বসে পড়লাম ধপাস করে। দোকানদার এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো ঠিক চেনা ঠেকছে না, কোত্থেকে আসছেন এই কাক ভরে? আমি তার থেকে জল চেয়ে খেলাম ঢক ঢক করে, চোখে মুখে ছেটালাম খানিক। তারপরে সংক্ষেপে তাকে বললাম সব রাতের কথা। ভদ্রলোক অবিশ্বাসী দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, আত্মহত্যা করতে চেয়েছিলেন বুঝি? আমি তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছি দেখে আবারও বললেন তিনি, তা নইলে এই অভিশপ্ত বাংলায় ফাল্গুনী পূর্ণিমার রাতে কেউ থাকতে যায়? আচ্ছা কেন বলুন দেখি? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করি। ওই কার ভিলাজে অভিশপ্ত? কিসের অভিশাপ? আমি জিজ্ঞাসা করলাম। হাতের কাজ সারতে সারতে বলে চললেন তিনি, ও বাড়ি বানিয়েছিল প্রতাপ কর। বড়লোকের ঘরের নষ্ট পুরুষ বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই। কোনো বদ নেশাই তার বাদ ছিল না ভদ্রলোকের। করবী নামে একটা বাঁধা মেয়ে মানুষ ছিল তার। তবু একবার গঙ্গাসাগর যাওয়ার পথ থেকে এক হিন্দুস্তানি মেয়েকে ফুঁসলে তুলে নিয়ে এলো লোকটা। তারপর যা হয়, মেয়েটার লাশ পাওয়া গেছিল এখান থেকে মাইল 5 দূরে। ইস, আমার মুখ থেকে এই আক্ষেপ ধ্বনি ঠিকরে বেরোলো। পুলিশ কিছু স্টেপ নেয়নি? নামকে বাঁচতে প্রতাপ আর ধনঞ্জয়কে তুলে নিয়ে গেছিল বটে, কিন্তু প্রমাণের অভাবে তারা দুজনেই ছাড়া পেয়ে যায়। লোকটার কিছুই শাস্তি হলো না? হলো। ভদ্রলোক হাসলেন। বিচার এক জায়গায় ঠিকই হয় দাদা, সেখানে কারও ছাড় নেই। কীরকম? আমি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম। পরের বছর এক সন্ন্যাসীর উদয় হলে তল্লাটে। তা সে অমন সাধুর আনাগোনা গঙ্গাসাগর মেলার আগে পরে এদিকে প্রতি বছরই হয়, কিন্তু এই সাধু শটান প্রতাপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝ মধ্যিখানে। বলেন কি? তারপর আগুন চোখে প্রতাপের দিকে চেয়ে সে হিন্দিতে বলতে লাগলো, আমার বিটিকে শেষ করেছিস তুই, তোর শরীরও আমি রাখবো না আর, কিন্তু শরীর গেলেও আকাঙ্ক্ষায় তুই পুড়ে মরবি অনন্তকাল। সত্যিই মরে গেল লোকটা। ঠিক 3 দিনের মাথায় গাড়ি অ্যাক্সিডেন্ট। প্রতাপ ধনঞ্জয় দুজনে। আর প্রতাপ মারা যাওয়ার দিন 5 পরে তার বাঁধা মেয়ে মানুষ করবীর লাশ পাওয়া গেল কারভিলার সামনের ওই নদীতে। লোকটার আর কোনো আত্মীয় স্বজন? একটা ছেলে ছিল নিকুঞ্জ, কিন্তু মাস কয়েকের মধ্যে সেও পাগল হয়ে গেল। উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরত আর বিড়বিড় করত, বাবা জ্যান্ত দেহ চায় ফাল্গুনী পূর্ণিমায়, সে দেহে ঢুকলে পরে শুধু তার ভোগ নিবৃত্তি হবে। নিকুঞ্জই তো আমাকে ফোনে যোগাযোগ করে। বলতে গিয়ে থেমে গেলাম। ব্যাপারটা অনুমান করতে পারছি এবার। তবু নিশ্চিত হওয়ার জন্য মৃদুস্বরে জিজ্ঞাসা করলাম, নিকুঞ্জ এখন কোথায়? বলল, 6 মাস আগে নিকুঞ্জ মারা গেছে। আমি পকেট থেকে ফোন বার করি, আনলক করে কল লিস্ট খুলি কাঁপা হাতে। আশ্চর্য, নিকুঞ্জর নাম কোথাও নেই। ফোনের কন্ট্যাক্টস কিংবা ফেসবুক কোথাও তাকে আমি খুঁজে পেলাম না। বুঝলাম নিকুঞ্জ নামে আমার কোনো বন্ধু নেই, আর ছিলও না কখনো। সে এখন থেকে অন্য মানুষের বন্ধু হওয়ার ভান করবে আবার কোনো আগামী ফাল্গুনী পূর্ণিমার জন্য। তাই এই ভৌতিক গল্পটা যদি তোমাদের ভালো লাগে
তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।